বিকেলে রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। আলোচনা করবেন সংস্কার প্রস্তাব নিয়ে। দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দিলেন জ্বালানি উপদেষ্টা। কার্যকর হবে মধ্যরাত থেকে। এবং বন্যায় ঝুঁকিতে দেশে 20 লাখ শিশু, জানালো ইউনিসেফ। বিপর্যয় কাটিয়ে উঠলে পুনর্বাসন শুরুর আশ্বাস দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ উপদেষ্টা। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, যাচ্ছে পুরো খবরে। দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল ৩টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই সভা শুরু হবে, চলবে রাত ৮টা পর্যন্ত। এর আগে গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পর বিএনপি, জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে গত বৃহস্পতিবার দেশ সংস্কার প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রস্তাব আহ্বান করে অন্তর্বর্তী সরকার। এ সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার প্রক্রিয়া চালু রাখার প্রতিশ্রুতি দেন পরিবেশ ও বন উপদেষ্টা। জানানো হয়েছিল রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সংস্কারের প্রস্তাবগুলো গ্রহণ করা হবে। তারই প্রেক্ষিতে আজ রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমালো অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান এ খবর নিশ্চিত করেছেন। এদিন বেলা 11টার দিকে খুলনার খালিশপুরে অবস্থিত নির্মাণাধীন রূপসা 800 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শনের আগে সাংবাদিকদের তথ্য জানিয়ে তিনি বলেন, আজ রাত 12টা থেকে নতুন দাম কার্যকর হবে। জ্বালানি উপদেষ্টা জানান, ডিজেলের দাম 106.75 টাকা থেকে 1.25 টাকা কমিয়ে 105.25 টাকা, অকটেনের দাম 131 টাকা থেকে 6 টাকা কমে 125 টাকা এবং পেট্রোলের দাম 127 টাকা থেকে 6 টাকা কমে 121 টাকা নির্ধারণ করা হয়েছে। যদি জ্বালানি মূল্য যদি স্থিতিশীল থাকে, আমরা ওই দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ওই যে প্রকিউরমেন্ট প্রাইস, কারণ এখন তো আমাদের একটা প্রকিউরমেন্ট প্রাইস তো অলরেডি আছে, তো সেটার ক্ষেত্রে আমি তো পরিবর্তন করতে পারবো না, একটা কন্ট্রাক্ট আছে, তো সেটা অনুযায়ী আমরা এইটুকু করছি। তো আমাদের ভবিষ্যতে আমাদের চেষ্টা থাকবে যাতে আমরা এটাকে আরও কমাতে পারি। বাংলাদেশের পূর্বাঞ্চলে বন্যায় ঘরবাড়ি, স্কুল ও গ্রাম প্লাবিত হওয়ায় 20 লাখেরও বেশি শিশু ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। বিগত 34 বছরে বাংলাদেশের পূর্বাঞ্চলে আঘাত হানা সবচেয়ে ভয়ঙ্কর এই বন্যায় 56 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত 54 জনের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। সাম্প্রতিক বন্যায় দেশের 11 জেলায় অসংখ্য মানুষ মাথা গোঁজার ঠাঁই হারিয়েছে। তারা আশ্রয় নিয়েছে উঁচু স্থানে। বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা, মাঠ, ঘাট আর ক্ষেত। লাখ লাখ শিশু ও তাদের পরিবার রয়েছে নিদারুণ কষ্টে। অনেকের কাছে পৌঁছায়নি খাবার কিংবা জরুরি কোনো ত্রাণ সামগ্রী। সরকারি লোকজন ও স্বেচ্ছাসেবকেরা ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, কিন্তু কিছু কিছু এলাকায় সাহায্য পৌঁছে দেওয়াটা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রাণ যায় যেটা সীমিত, কথা বলছেন না, আসে একদম সীমিত, মানুষ ভিতরে ঢুকতে পারতেছে না পানির লেগে। চারিদিনের দিয়ে পানি উঠে গেছে, আমরা নৌকার উপরে কিংবা চোখের উপরে বই কোনো রকম রাঁধি বাড়ি খাই এই পর্যন্ত। অনেকে আছে যে রান্না করে খেতে পারছে না, ওদেরকে আমরা শুকনা খাবার প্লাস রান্না করা খাবার দিচ্ছি। এদিকে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর সহ বেশ কয়েকটি জেলায় পানি কমেছে, তবে তা খুবই ধীর গতিতে। বিপুল সংখ্যক মানুষ এখনো পানিবন্দী, তাই কমছে না মানুষের দুর্ভোগ। কিছু নাই, চুলা চাকি সব ডুবে গেছে, ঝড়ে ভোগ করতেছে, পাতলা পায়খানা, ভূমি, তারপরে অসুস্থ হয়ে গেছে। আবার এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছুতে আমরা পাইতেছি না। দ্রুত বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে প্রশাসনের সহযোগিতা চান বানভাসীরা। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। বন্যার খবর জানাতে এই মুহূর্তে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহবুব আলম।
মাহবুব, নোয়াখালীতে বন্যা পরিস্থিতির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানান। মুখর গত 3 দিন থেকে কিন্তু নোয়াখালীর পানি খুবই ধীর গতিতে কমতে শুরু করেছে। আর এই ধীর গতিতে কমার কারণে কিন্তু ধীরে ধীরে নোয়াখালীতে এই স্মরণকালের বন্যা যে ক্ষয়ক্ষতি করে গেছে সেটির ক্ষত স্পষ্ট হচ্ছে। ত্রাণ সহায়তায় কিছুটা গতির সঞ্চার হলেও যারা পানিবন্দী হয়ে বিভিন্ন বাসাবাড়িতে রয়েছে তাদের কাছে সবচেয়ে বড় সমস্যাটি হয়ে দাঁড়িয়েছে নিত্য প্রয়োজনীয় যে জিনিস আছে সেগুলোর ব্যাপক দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়া পানিবাহিত রোগ এবং সাপে কাটা আর একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে নোয়াখালীতে। বেশ কিছু খবর আমাদের কাছে এসেছে যে বিভিন্ন জায়গায় সাপ দেখা যাচ্ছে এবং সাপে কাটা রোগীর একটা ভালো সংখ্যা কিন্তু নোয়াখালীতে গত কয়েকদিনে ভর্তি হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি মুখর, যারা পানিবন্দী আছেন, আশ্রয় কেন্দ্রে আছেন, তারা ত্রাণ সহায়তার পাশাপাশি কিন্তু তাদের যে চিকিৎসা এবং পুষ্টিকর খাবারের যে বিষয়টি আছে সেটির চাহিদার কথা তারা বলেছেন। কারণ একটি প্রচুর শিশু রয়েছে, গর্ভবতী নারী রয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে। আর যারা এখনো তাদের বাড়ি ঘরে রয়েছেন, নোয়াখালীতে প্রায় 22 লক্ষাধিক মানুষ কিন্তু বাড়ি ঘরে পানিবন্দী অবস্থায় বসবাস করছেন দীর্ঘদিন থেকে, যেটি প্রথম সপ্তাহ গড়িয়ে দ্বিতীয় সপ্তাহ শেষের দিকে রয়েছে। তো এই মুহূর্তে তাদের চাওয়া সেটি হচ্ছে যেন নোয়াখালীতে কিভাবে দ্রুত পানি নিষ্কাশন করা সম্ভব সেদিকে যেন কার্যকরী পদক্ষেপ নেয় পানি উন্নয়ন বোর্ড, সেটির কথা তারা বারবার বলছেন। তাদের যে অভিযোগটি সেটি হচ্ছে খাল খননে দৃশ্যমান কোন খাল পয় নিষ্কাশনের যে ময়লা আছে বিভিন্ন জায়গায় কালভার্ট গুলোর গোড়ায় কিন্তু বিভিন্ন এখনো ময়লা জমে রয়েছে, যে কারণে পানি নিষ্কাশনে ধীর গতি হচ্ছে। সেটির ব্যাপারে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কোনো কার্যকরী পদক্ষেপ চোখে পড়েনি। এই বিষয়ে যে দু একটি জায়গায় খাল সংস্কারের কাজ করা হচ্ছে বা পানি প্রবাহিতর জন্য যে পথ তৈরি করা হচ্ছে সেটা কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবী করছে। তো এই দিকটি খেয়াল রাখার জন্য অনেকে দাবি করছেন। তো নোয়াখালী বানভাসী যে মানুষ রয়েছেন তাদের এই দুর্ভোগ কিন্তু দীর্ঘ হচ্ছে। মুখর, নোয়াখালী থেকে এই ছিল আমার কাছে। মাহবুব, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী মাহবুব আলম নোয়াখালী থেকে জানছেন বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য। বিপর্যয় কাটিয়ে উঠলে পুনর্বাসন কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম। সরেজমিনে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও জানান, পানি কমতে শুরু করেছে, অচিরেই মানুষ বাড়িঘরে যেতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এই বিপর্যয় কাটিয়ে ওঠার পর পুনর্বাসন কর্মসূচি শুরু হবে বলেও জানান এই উপদেষ্টা। বন্যা কবলিত এলাকায় শুক্রবার সন্ধ্যায় পরিদর্শন করতে গিয়ে লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়িতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ত্রাণ পর্যবেক্ষণ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। দেশের 2 অঞ্চলে বজ্রসহ সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস জানায়, দুপুর 1টার মধ্যে ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় এইসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আরেক বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে। কিশোরগঞ্জে আগুনে পুড়িয়ে 2 জনকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ ও কিশোরগঞ্জের সাবেক 4 সংসদ সদস্য সহ মোট 88 জনের নামে একটি মামলা হয়েছে। এছাড়াও এই মামলায় অজ্ঞাত আরও 150 জনকে আসামি করা হয়েছে। শুক্রবার কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম মুস্তাফা তিনি তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার দুপুরে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মোহাম্মদ মতিউর রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে এই মামলাটি করেন। মামলার বিবরণ থেকে জানা গেছে, গত 4 আগস্ট দুপুর 2টার দিকে ছাত্র জনতা বৈষম্য বিরোধী মিছিল নিয়ে কিশোরগঞ্জ শহরের স্টেশন রোডে জড়ো হলে আসামিরা বেআইনিভাবে দা, রামদা, কিরিচ, বল্লম, লোহার রড, হকি স্টিক, হ্যান্ডমেড পেট্রোল বোমা, ককটেল, পাইপ গান, শর্টগান, পিস্তল ইত্যাদি অস্ত্রশস্ত্র নিয়ে আওয়ামী লীগ অফিসের দিকে হামলা করে।
মানিকগঞ্জের হরিরামপুরে বাল্লা KMB স্কয়ার স্পোর্টিং ক্লাবের আয়োজনে মরহুম নসিরউদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচে শিবালয়ের তেওতা গফুর একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় উথলি পিন্টু ব্রাদার্স। খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্ট্যান্ডার্ড ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইখলাস উদ্দিন। খেলায় চ্যাম্পিয়ন দলকে 50,000 টাকা ও রানার্স আপ দলকে 30,000 টাকার প্রাইজ মানি দেওয়া হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের সাবেক DGM আব্দুল হালিম, DGM জেসমিন আরা, ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম বাবুল, আনিসুর রহমান লিটন সহ স্থানীয় বিএনপি নেতাকর্মী সহ আরও অনেকে। এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়েছে আরও একবার। বিকেলে রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। আলোচনা করবেন সংস্কার প্রস্তাব নিয়ে। দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দিলেন জ্বালানি উপদেষ্টা। কার্যকর হবে মধ্যরাত থেকে। এবং বন্যায় ঝুঁকিতে দেশে 20 লাখ শিশু, জানালো ইউনিসেফ। বিপর্যয় কাটিয়ে উঠলে পুনর্বাসন শুরুর আশ্বাস দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ উপদেষ্টা। এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই।